মার্কেট ক্র্যাশ এই কথাটা আজকে সত্যি উচ্চারণ করতে হচ্ছে, কারণ নিফটি দেখলে শুধু হবে না। নিফটি তো 23,000-এর ইম্পর্টেন্ট সাপোর্ট ডিসিসিভলি ভেঙে আজ ট্রেড করছেই, কিন্তু যেখানে সব থেকে বেশি পেইন স্মল ক্যাপ মিড ক্যাপ যদি দেখেন, সেটা কিন্তু একদম স্ট্রেট লাইনে নিচের দিকে পড়ছে। এইটা কিন্তু খুব খারাপ দিক। যদিও আপনারা যারা আমার চ্যানেলের রেগুলার দর্শক, তারা হয়তো এই ব্যাপারটা আগে থেকেই আন্দাজ করতে পেরেছিলেন। আমি আপনাদের পই পই করে শুধুমাত্র এই চ্যানেলেই বারণ করা হয়েছিল যে না, আরও সস্তায় কিন্তু পাওয়া যেতে পারে, মার্কেট ক্র্যাশ চলতে থাকবে, আরও সস্তায় শেয়ার পাওয়া যাবে। এই ভিডিওটায় কিন্তু 5 দিন আগে আমি রিলিজ করেছিলাম। তাছাড়া বাজারের এই পতনে ইনভেস্টমেন্ট করা এখন একটু থেমে যাওয়া উচিত, একটু পরে আরও সস্তায় পাওয়া যাবে, সেটা কিন্তু আপনি দেখুন 13 দিন আগে, 2 উইক আগে বারবার কিন্তু আপনাদেরকে বলা হয়েছে যে এই পতনে ইনভেস্টমেন্ট করা উচিত নয়। হ্যাঁ, বারবার উচিত নয়, যদিও আমি ইনভেস্টমেন্টের পক্ষে, কিন্তু হাতে তো কিছু টাকা রাখতে হবে। তাহলে আজকের এই ভিডিওতে ইম্পর্টেন্ট লেভেল কি এসে গেছে যেখানে আমরা ইনভেস্টমেন্ট শুরু করতে পারি, সেই কথা নিয়ে আলোচনা করব, নাকি মনে হচ্ছে আরও খারাপ হতে পারে বাজার? কারণ একটা দুটো পয়েন্ট আমি বলি আগে। বাজার খারাপ হওয়ার কিন্তু আরও একটা দুটো কারণ এই উইকেন্ডে আরও এসেছে, যেটা হচ্ছে আপনাদের প্রথমে বিশ্বের বাজার বলি। দেখুন, ইন্ডিয়ার বাজার খারাপ চলছিলই বিগত 1-2-3 সপ্তাহ ধরে, ঠিক আছে, কিন্তু ইউএস বাজার দাঁড়িয়েছিল। কিন্তু ইউএস বাজার 52 উইক হাই এর আগের সপ্তাহে টাচ করার পর আবার কিন্তু আজকে যদি দেখেন প্রি মার্কেটে আমি যদি এখানে আসি, প্রি মার্কেটে ইউএস মার্কেট যেটা চলছে, প্রি মার্কেটে ন্যাসড্যাক ফিউচার 3% মাইনাস চলছে, দেখতে পাচ্ছেন 3%। হ্যাঁ, হয়তো বাজার যখন খুলবে আজকে ইন্ডিয়ার রাতের বেলায়, তখন হয়তো ঠিক হয়ে যাবে সব কিছু, সেটা দেখা যাবে, কিন্তু 3% মাইনাস চলছে। S&P 500 2%-এর মতো মাইনাস চলছে। ডাও জোন্স অলরেডি 1% মাইনাস চলছে। এটা কিন্তু প্রি মার্কেটে চলছে। এবার যদিও মানে গ্লোবাল একটা তো ভাব থাকেই, সেখানে যদি গ্লোবালও সেলিং শুরু হয় আর ইন্ডিয়া তো অলরেডি সেলিং চলছে, তাহলে কি মানে হরে দরে ব্যাপারটা আরও খারাপ হতে পারে? কেন এই ব্যাপারটা হচ্ছে? একটা দুটো ব্যাপার আসছে যেখানে এআই এর ইউএস ডমিনেন্সের উপর একটু প্রভাব পড়তে পারে বলে একটা ইনভেস্টমেন্ট মহল মনে করছে। যেখানে ডিপসিক জানেন, মানে চায়নার একটা এআই, যেমন চ্যাট জিপিটি এআই এর তো একদম পোস্টার বয় হিসেবে আমরা ওপেন এআই এর চ্যাট জিপিটিকে জানি, তারই একটা কাউন্টার পার্ট কিন্তু, তার প্রতিদ্বন্দ্বী বলতে পারেন, চায়না রিলিজ করে দিয়েছে। সেইটা কিন্তু একটু ইনভেস্টারদের ভাবাচ্ছে। এবং জানেন, চায়না আর ইউএস এর মধ্যে একটা মানে ওই লড়াই চলতেই থাকে। তো সেখানে মনে করা হচ্ছে যে ইউএস এর যে ডমিনেন্সগুলো ছিল এআই এর উপর, তার উপর একটু প্রভাব পড়তে চলেছে। তার জন্য কিন্তু ইউএস এর টেক সেক্টরে একটু সেলিং আজকে হচ্ছে। প্রি মার্কেটে ন্যাসডাক 3% মাইনাস, বিগত 6 মাসে কিন্তু এরকম দেখা যায়নি তেমন একটা, যে প্রি মার্কেটেই 3% মাইনাস হয়ে আছে। এবার ধরুন মার্কেট শুরু হলো, ট্রাম্প কিছু বক্তব্য দিল, টুইট করলো, আবার বাজার ঠিক হয়ে গেল, সেটা কি হতে পারে জানা নেই, কিন্তু আপাতত এই চলছে। এবার আসি ইন্ডিয়ান মার্কেটে। আসার আগে একটা ছোট্ট কথা বলি। আমরা যেটা জানি না, ডলার ডলার যেটা বিগত 1 মাস 2 মাস আগেও ভেবে দেখুন 84 টাকায় মোটামুটি চলছিল, 83 84 85, এখন কিন্তু 86.5 টাকা হয়ে গেছে ডলারের প্রাইস। এটাও কিন্তু একটা ওই যে এফআইআইদের সেলিংয়ের পিছনে একটা অন্যতম কারণ হিসাবে দেখা যেতে পারে, যে ডলার কিন্তু হুহু করে এই যে রুপির ডিভ্যালুয়েশন, এটা কিন্তু হচ্ছে। এটা নিয়ে আপনাদের মতামত কিন্তু নিচে একটু জানাবেন। অনেকে বলবেন এতে তো টেক সেক্টরের ভালো হবে, হ্যানা ত্যানা, তাদের রেভিনিউটা ওখান থেকে যখন ডলার ভাঙিয়ে এখানে আসবে তখন ভালো। সে হতে পারে, কিন্তু যদি আবার ওই এআই সেক্টরের ডিসরাপশন, টেক সেক্টরের ডিসরাপশন ইউএসএ দেখা যায়, প্লাস ট্রাম্পের যে ইউএস ফার্স্ট ওই ব্যাপারগুলো যদি দেখা যায়, তাহলে তো আমাদের টেক সেক্টরটাও একটু ক্ষতিগ্রস্ত হলেও হতে পারে, সেটাও একটা দিক। তবে দেখুন, ওভারঅল মার্কেট যদি খারাপ থাকে, আমাদের পুরো নিফটি, স্মল ক্যাপ, মিড ক্যাপ, পুরো সেক্টর যদি একটা নেগেটিভিটির মধ্যে থাকে, তো সেক্ষেত্রে একা টেক সেক্টর যে খুব একটা মাথা তুলে দাঁড়াবে বলে তো
আমার আপাতত মনে হয় না। এবার আসুন ইন্ডিয়ান মার্কেটে আসি। তাহলে এখন আমাদের প্রশ্ন দুটো তিনটে। এক, সঞ্জয় তুমি এখানে বলেছিলে আমাদের অনেক 2-3 সপ্তাহ থেকে আমাদের মানে কি বলবো অ্যালার্ট করে আসছিলে যে বাজার আরও পড়তে পারে, এখন ইনভেস্টমেন্ট আমি করব না, আমি মানে সঞ্জয় করব না, আপনারা কি করবেন আপনাদের বিবেচনার উপর, আমি তো ফিনান্সিয়াল অ্যাডভাইস দিতে পারি না। আমি ভেবেছিলাম আরও সস্তায় শেয়ার পাওয়া যাবে। তাহলে আজকেও কি ভাবছো আরও সস্তায় পাওয়া যাবে, নাকি এই যে তুমি দাগ টেনে রেখেছিলে এর প্রায় সামনে এসে গেছে, এখন কি তুমি ফুল ফ্লেজড ইনভেস্ট করবে? মন দিয়ে কথাটা শুনবেন। আর যাদের কাছে অলরেডি ইনভেস্টমেন্ট আছে তারা কি করব? অনেকে আপনারা আমার ভিডিওর নিচে কমেন্ট করেছিলেন, এই ভিডিওর নিচে, তার জন্য খুব থ্যাংক ইউ বলছি। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি পড়েছি, আপনাদের অসম্ভব রেসপন্স এসেছে এই ভিডিওর নিচে। আজকে আশা করি আমার এই ভিডিওর নিচেও আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতটা। আমি সেই ভিডিওর যে সারমর্ম, যে আপনাদের কমেন্টের যে একটা ছিল যে সঞ্জয় আমার কাছে এই 10টা স্টক নেওয়া আছে, এবার তাহলে আমি কি করব, তারও অ্যান্সার কিন্তু এই ভিডিওতে আপনারা পাবেন ইন জেনারেল, যেটা আপনাদের ডিসিশন নিতে একটু সাহায্য করবে। আপনারা সবার কথাই শুনুন, সব ইউটিউব চ্যানেল দেখছেন, টিভি দেখছেন, সবার কথা শুনুন, কিন্তু ডিসিশন নেবেন আপনার নিজের উপর বেস করে, এটা কিন্তু মনে রাখবেন। এবার আমি কি করছি বলি। এই দাগটা আমি টেনে রেখেছিলাম যে এখন আমি ইনভেস্ট করব না, যখন এখানে চলছিল বাজার, মনে আছে, ইনভেস্ট করব না, আরও নিচে এলে আমি একটু ইনভেস্ট করব, একটু মানে আমার ওই বিনিয়োগযোগ্য টাকার 30% এইখানে করব, দাগ দিয়ে রেখেছি, প্রায় তার আশেপাশেই চলে এসেছে। এইখানে আমি আবার যদি এইখানটাও আসে, মানে যেটা 22,600-700 কাছে, 22,800 তো এসেই গেছে, 600-700 আর বেশি দূর নেই, একই প্রায় বলা যায়। তো এইখানে এলে আমি 30% ইনভেস্ট করব ইন মিউচুয়াল ফান্ডস। পাতি কথা, এখানে আমি বলে রাখি, মিউচুয়াল ফান্ডস নিয়ে আপনাদের একটা ভিডিও রিলিজ করার 2 সপ্তাহ ধরেই বলছিলাম, আমি একবার শ্যুটও করলাম, ভালো লাগেনি, ওটাকে ডিসকার্ড করে আবার নতুন করে শ্যুট করছি, যেটা এই উইকে আমি রিলিজ করব। কেন? কারণ আমি যতক্ষণ না পারফেকশন হিসাবে দেখি আমার ভিডিওটাকে, ততক্ষণ আমি রিলিজ করি না। ওই ভিডিওটা করে আমার মনে হয়েছে এটাকে আরও ভালো করা যেতে পারে, আপনাদের যা প্রশ্ন এসেছে তার মধ্য থেকে নিয়ে আমি আরও ভালো করতে পারি, তার জন্যে আরও একটু সময় চাইছি, আবার আমি শ্যুট করে এই উইকে সেটা রিলিজ করব। আপনাদের যথেষ্ট ভালো লাগবে, অন্য রকমভাবে আমি করতে চলেছি। তো ব্যাপারটাই 22,600 22,700-তে এলে আমি মিউচুয়াল ফান্ডে, পাতি কথা, মিউচুয়াল ফান্ডে 30% আমার বিনিয়োগযোগ্য টাকার আরও 30% ইনভেস্ট করব। প্রথম 30% আমি 200 মুভিং অ্যাভারেজে করেছি, একদম ঠিক, উপরে আমি করিনি, 30% এখানে করেছি, আর বাদবাকি 30% এখানে করব। আরও 40% আমার হাতে টাকা থাকবে, সেটা আমি আরও নিচের লেভেলে করব। হ্যাঁ, আমি মনে করছি বাজার নিচে আসবে। যারা আমার এই ভিডিওটা দেখেছিলেন সেখানে আমি ক্লিয়ারলি বলেছি যে আমার কি মত, আমার মত বাজার আরও নিচে আসবে। এই ভিডিওতেই আমি এই কথাটা বলেছিলাম 5 দিন আগে। মনে থাকলে প্লিজ নিচে লিখবেন যে এই কদিন ধরে, এই 1-2 সপ্তাহ ধরে এই চ্যানেলেই আপনাদের বারবার আমি সাবধান করে আসছি যে টেকনিক্যালি এরকম দেখা দিচ্ছে। এইবার আসবো যে আমার কাছে কিছু স্টক আছে, তাতে সঞ্জয় কি করব, বা স্টকে আমি ইনভেস্ট করব কিনা সেই কথা প্রশ্নে। তার আগে একটা দুটো প্রশ্নে আপনাদের আসি। আমার আগের ভিডিওর নিচে অনেকে লিখেছেন এই তো খুব ভয় দেখান আপনি, ভয় দেখাতে এসে গেছেন। দেখুন, রাস্তায় বেরোলে অ্যাক্সিডেন্ট হতে পারে, এই কথাটা যদি আপনাকে কেউ বলে এবং বলে যে রাস্তায় বেরোলে অ্যাক্সিডেন্ট হতে পারে, তার জন্যে হেলমেট পরে বেরোবেন না সেটা বলছি না, কিন্তু হেলমেট পরে বেরোন, তাহলে কি আপনি তাকে বলবেন যে আপনি ভয় দেখাচ্ছেন? শুধুমাত্র যারা কথাটা আমার আগের ভিডিও দেখে 1-2 জন বলেছিলেন যে ভয় দেখাচ্ছেন, তারা ওই ধরনের ক্যাটাগরির মধ্যে পড়েন। যাদেরকে হেলমেট পরে বেরোতে বলছি, তারা বলছেন ভয় দেখাচ্ছেন। আরে বাবা, বেরোবেন কিন্তু হেলমেট পরে, বা রাস্তার ফুটপাত দিয়ে হাঁটুন, এই কথাগুলো বলা তো খারাপ নয়, এগুলো প্রিকশন করে দেওয়া মানুষকে, এগুলো ভয় দেখানো নয়। আমি নিজে মার্কেটে আছি, নিজে মার্কেটে আমার ইনভেস্টমেন্ট আছে, টেকনিক্যাল চার্টে যা দেখা যাচ্ছে সেটাকে বলাটা ভয় দেখানো নয়। যদি সেটা আমি না বলি তাহলে আপনাদের কাছে আমার বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে যাবে। যে টেকনিক্যাল অ্যানালিস্ট আমি নিজেকে বলি বা টেকনিক্যাল অ্যানালিসিস আমি করি, সেখানে চার্টে দেখা যাচ্ছে লোয়ার হাই তৈরি করছে, এদিকে আমরা আপনাদের এসে অ্যালার্ট করলাম না, তাহলে তো আপনারাই এসে বলবেন যে এই তো মার্কেট এত ফল হলো, আর সঞ্জয় তুমি আমাদের আগে থেকে একটু অ্যালার্ট করলে না টেকনিক্যাল চার্টে কি আসছে।
টেকনিক্যাল চার্টে যা দেখা যাচ্ছে সেটাই আমি আপনাদের বলেছি, আর বলার সাথে সাথে বলেওছি যে হেলমেটটা কিভাবে ইউজ করবেন, রাস্তার ধার দিয়ে যাবেন সেগুলো বলা। এগুলো হচ্ছে মানুষকে মানে আপনাদের ভালো চাই বলেই বলি, বা আমি কি করছি সেটা বলা। এর মধ্যে কোনো তো ভয় দেখাবার ব্যাপার নেই, তাই না? রাস্তায় বেরোন, মার্কেটে বেরোন, কিন্তু হেলমেটটা পরে বেরোন, ব্যাস এইটুকুনি। নিজের টাকাটা বাঁচাবার চেষ্টা করুন। যারা ট্রেডার তাদেরকে বলেছি লং সাইডে সুইং ট্রেড আমি এখন করছি না। দেখুন, লং সাইডে সুইং ট্রেড করছি না করছি না করছি না, 1-2 মাস আগে থেকে বলছি। আজকে কি, যে পিএসইউ সেক্টরকে ছুঁতে বারণ করেছে, আমি পিএসইউ সেক্টর না 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 বারবার বলেছি, বারবার বলেছি পিএসইউ সেক্টর ধরবেন না 1-2 মাস আগে থেকে। এই যে মার্কেটে ধস অব্যাহত, কি করলে ফাঁসবেন না, এখানে পিএসইউ, রেল, এই সব সেক্টর বলেছি যে পিএসইউ অ্যাটলিস্ট বাদ দেবেন, পিএসইউ ধরবেন না। 2 মাস আগে দেখুন পিএসইউ সেক্টরের কি হয়েছে। হ্যাল 5,000 থেকে এখন 4,000ও ভেঙে গেল, 3,700। আচ্ছা ঠিক আছে, অনেক কথা বললাম। আপনাদের মতামতটা এবং আপনাদের প্রশ্ন থাকলে প্লিজ ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানাবেন। আর যারা ওই দিন বলছিলেন 5 দিন আগে, তারা এখন কোথায় আমি একটু খুঁজতে চাই। যারা বলছিলেন এই ভয় দেখাচ্ছেন মার্কেট কাল থেকেই ঠিক হয়ে যাবে, দেখুন কাল থেকে ঠিক হয়ে যাক আমিও চাই, কিন্তু টেকনিক্যালি তা দেখাচ্ছে না। এখান থেকে হয়তো একটা বাউন্স আসতে পারে, বাউন্স এসে হয়তো এতটাও এলো, কিন্তু সেটা টেকনিক্যালি ভালো হবে না। এখান থেকে আবার নিচে নামতে পারে। এর উপরে গেলে 23,500 যেটা বলেছি, তার উপরে গেলে শুধুমাত্র আমি বাজারকে ভালো হিসাবে ধরবো। তার আগে একদম বাজারে নয় নয় নয়, ট্রেডার হিসাবে লং সাইড নয়। এবার আসি ইনভেস্টার হিসাবে। এখানে তো একটু ইনভেস্ট করলাম, কিন্তু ইন্ডিভিজুয়াল স্টকে কি ইনভেস্ট করব? সুন্দর আমি উদাহরণ দিয়ে বলছি। দেখুন সিডিএসএল আজকে লোয়ার সার্কিট প্রায় 8-10% মাইনাসে পাওয়া যাচ্ছে 1300 টাকায়। 1700 টাকায় আমার স্টুডেন্ট প্রশ্ন করেছিল, আপনারা প্রশ্ন করেছিলেন, আমি যেদিন ইউটিউবে লাইভে এসেছিলাম যে এখন কেনা যায়, আমি বারবার বলছিলাম না, আমি 1500 টাকায় অল্প একটু কিনবো, আবার 1300 টাকায় দেখবো, 1100 টাকায় দেখবো, 1000 টাকায়ও দেখবো। তার মানে আমি 1000 পর্যন্ত দেখতে পারছি স্টক নিচে আসছে, কারণ মার্কেট নিচে নামছে। আমি হাতে টাকা রেখে রেখে এগোবো, আমি তো বটম ধরতে পারবো না। বটম যে বলবে যে ধরতে পারে, বিজয় কেডিয়ার একটা কথা আছে যে বলে দুজন শুধু মার্কেটের বটম আর টপ ধরতে পারে, একজন হচ্ছেন ভগবান, আরেকজন যে মিথ্যে কথা বলছে। এটা বিজয় কেডিয়ার কথা, আমি একদম সহমত তাতে। তো মার্কেটের বটম আমি ধরতে পারবো না, তার জন্য কি করব? আমি হাতে টাকা রাখবো, যেটা আমি করতে পারি। আমি হাতে টাকা রাখছি। যদি আমি 20,000 টাকা সিডিএসএল এর এই পতনে ইনভেস্ট করতে চাই, তাহলে এখন আমি 5,000 টাকা ইনভেস্ট করব, আর বাদ বাকি 15,000 হাতে রাখবো। আবার নিচে এলে আরো দেখবো, আমার হাতে কিছু টাকা থাকলো। এইভাবে কিন্তু ইনভেস্টমেন্ট ডিসিশনটা নিতে হবে। এবার আপনারা বলবেন স্যার আমার হাতে হাডকো আছে, আমার হাতে রেলওয়ে স্টকগুলো আছে, কি করব? আবার বলছি পিএসইউ স্টকে আমি থাকবো না। এবার আপনি কি করবেন সেটা আপনাদের মানে ডিসিশন নিতে হবে। আমি 5 মাস আগে থেকেই বলেছি পিএসইউ সেক্টর ডাউন ট্রেন্ড টু সাউথ ওয়াইজ হয়ে গেছে, আমি এখন এই সেক্টরে নেই। এবার আপনারা কি ডিসিশন নেবেন বুকে পাথর রেখে, সেটা আপনাকেই ডিসিশন নিতে হবে। এবার ধরুন কেউ বলবেন সঞ্জয় আমার হাতে 10টা স্টক আছে, এক্সাম্পল দিচ্ছি, ধরুন টাটা মোটরস, টিসিএস, ইনফোসিস, আরও কিছু কিছু ব্লাবলা, এশিয়ান পেন্টস, এরকম আছে 10টা স্টকের একটা পোর্টফোলিও আছে, কি করব? এবার তার একদম সোজা উত্তর দিচ্ছি। প্রথম কথা জিজ্ঞেস করবেন নিজেকে, এর মধ্যে কি কিছু স্টক আপনি নিয়েছিলেন ট্রেডিং হিসাবে, যেটাকে ওই নেগেটিভে যাচ্ছে বলে মানে বাধ্য হয়ে ইনভেস্টার হয়ে গেছেন? এরকম কি কিছু আছে? এরকম অনেকে হয় না, আপনারা বলবেন যে একটা স্টক নিলেন স্টকে ট্রেডিং হিসাবে, সুইং ট্রেডার হিসাবে, এবার যেই স্টকটা নিচে 10% পড়ে গেল, এবার বেচতে আর মন চাইছে না, ও ধরে রাখি না, পরে তো হয়তো বেড়ে যাবে, এরকম কি করছেন? তাহলে সেই স্টকটা এখনই বেচে দেওয়া উচিত, লস বুক করেই। কারণ ডিসিপ্লিনটা আপনার মনে থাকবে, কারণ এই স্টকটা আপনি নিয়েছিলেন ট্রেডার হিসাবে, ট্রেডিং করার জন্যে। সেটাকে ইনভেস্টার হয়ে যাবেন না, ট্রেডার থেকে ইনভেস্টার হয়ে যাবেন না স্টকে। উইপ্রোর কথা মনে আছে? 700 টাকায় অনেকে ট্রেডিং হিসাবে নিয়েছিল, এখনও তারা ফেসে আছে। তো তা নয়, মার্কেট আবার সুযোগ দেবে, বুল মার্কেটে সেই 10% রিকভার হয়ে যাবে, কিন্তু টাকাটাকে বা ডিসিপ্লিনটাকে নষ্ট করবেন না। নিজের অভ্যেস একবার যদি খারাপ হয়ে যায় না, ওই যে হেলমেট ছাড়া বেরোনো, তাহলে হয়তো 2-5 বার বেরোলেন, অ্যাক্সিডেন্ট হলো না, যেদিন হবে সেদিন আর ফিরে আসতে পারবেন না। তাই জন্য বলছি অভ্যেসটা খারাপ করবেন না। ট্রেডার হলে ট্রেডার থেকে ইনভেস্টার হয়ে যাবেন না সেম স্টকে। তো তাই বলছি, সেটা হলে তো বেরিয়ে যাওয়াটাই মানে ট্রেডিংয়ের নিয়ম তাই বলে বেরিয়ে যাওয়া উচিত। কিন্তু না সঞ্জয়, আমি কিছু কিছু ইনভেস্টমেন্ট হিসাবেই নিয়েছি, মানে আমি ফান্ডামেন্টাল দেখে ভালো দেখে নিয়েছিলাম, সেটা যদি হয় তাহলে দেখবেন বুল মার্কেটে যদি আপনি নিয়ে থাকেন, বুল মার্কেটে এরকম কিছু স্টক হয় যেগুলো ওচা মার্কা স্টক, কিন্তু আমি ওই
ফান্ডামেন্টাল অতটা ভালো নয়, কিন্তু দেখেছি উপরের দিকে উঠছে তাই নিয়ে নিয়েছি, সেরকম স্টক থেকে তো বেরিয়ে যাওয়াটাই বাঞ্ছনীয়, বেরিয়ে যাওয়াটাই ভালো। কিন্তু ফান্ডামেন্টালি যেগুলো স্ট্রং কিন্তু দামটা একটু নিচের দিকে চলছে, সেগুলোকে রাখা যেতে পারে হাতে, এখনো কোনো অসুবিধা নেই। উদাহরণ এশিয়ান পেন্টস, উদাহরণ HUL মানে হিন্দুস্তান ইউনিলিভার, উদাহরণ টাইটান, এগুলো ভালো কোম্পানি, ঠিক আছে, এগুলো আবার ঘুরে দাঁড়াবে, সেগুলোর উপর ঠিক আছে যাদের ফান্ডামেন্টালটা স্ট্রং। কিন্তু আমি বলবো এই যে এখন বলবেন দাদা এভারেজ কি করা যায়, আমি বলবো না, অ্যাভারেজ আমি হলে করতাম না, আমি হলে ওই স্টকগুলোকে ছেড়ে দিতাম যেগুলো ফান্ডামেন্টাল স্টক, ওগুলো ধরে রাখতাম, মানে পোর্টফোলিওতে রেখে দিতাম, ওচা স্টকগুলোকে বিক্রি করে দিতাম যাদের ফান্ডামেন্টাল ঠিক নয়। প্লাস আমি যে আমার উদ্বৃত্ত টাকা আছে সেগুলোকে আমি মিউচুয়াল ফান্ডে, সেই ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড হতে পারে বা ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডের মধ্যে ওই যে অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড হতে পারে, সেগুলোর মধ্যে আমি ইনভেস্ট করতাম এই বাজারের পতনে। আমি ইন্ডিভিজুয়াল স্টক অ্যাভয়েড করতাম ইনক্রিমেন্টাল ইনভেস্টমেন্টের জন্য। ইনক্রিমেন্টাল ইনভেস্টমেন্ট মানে আমার উদ্বৃত্ত টাকাটা যেখানে লাগাচ্ছি সেটার জন্য আমি কিন্তু ইন্ডিভিজুয়াল স্টক অ্যাভয়েড করতাম, আর পোর্টফোলিওতে ভালো থাকা স্টক যেগুলো ভালো ফান্ডামেন্টালি স্ট্রং, আমি কয়েকটা উদাহরণ দিলাম, এগুলো যাদের কাছে আছে সেগুলোকে আমি রাখতাম, ঠিক আছে। প্লাস সাইক্লিক নেচারটাও দেখতে হবে। কারোর কাছে ধরুন ইনফোসিস TCS আছে, ঠিক আছে, এখন একটু খারাপ চলছে, ওভারঅল মার্কেট খারাপ বলে কিন্তু এগুলো দাঁড়িয়ে যাবে, তাই জন্য আমি থাকলাম। কিন্তু আমার কাছে উইপ্রো আছে যারা নেগেটিভ গাইডেন্স দিচ্ছে, সেই স্টকে আমি থাকতাম না। বুঝতে পারছেন, ফান্ডামেন্টাল দেখে ডিসিশন নেবেন। আর যদি মনে হয় না স্যার ফান্ডামেন্টালের তো এত সময় আমি দিতে পারি না সঞ্জয়, অফিস কাচারি আছে, বাচ্চার পড়াশোনা দেখতে হয়, এত কিছু করে এগুলো করা যায় না, তাই বলছি ইন্ডিভিজুয়াল স্টকে না থেকে পাতি মিউচুয়াল ফান্ডে থাকুন। মিউচুয়াল ফান্ডে ওই প্রত্যেক SIP তো চলছে, প্লাস প্রত্যেক এই যে ফলটা হচ্ছে তার ইন্ডিভিজুয়াল লেভেল, ইম্পর্টেন্ট লেভেলগুলোতে একটু লামসাম আমরা করব, সেইভাবেই করা যায়। আপনাদের সবার জন্যে মার্কেট সবার জন্যে আছে, কিন্তু নিজেকে চিনে নিজেকে বুঝে এই কঠিন মার্কেটে আপনাদের ডিসিশনটা নিতে হবে। চলুন এবার একটু 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 অন্য ধরনের আলোচনাটা করি। CDSL দেখতে পাচ্ছেন আজকে 11% মাইনাস, 11% মাইনাস, ফল হতে দিচ্ছি, কোনো অসুবিধা নেই আমার, কোনো অসুবিধা নেই, আমি তো ওই পুরো টাকাটা যে উপরে লাগিয়ে দিয়েছি তা তো নয়। আচ্ছা, এইবার আমি আসি নিফটি 50-তে তো বললাম যে খুব একটা ভালো অবস্থা নয়। নিফটি ব্যাংকে আসি। নিফটি ব্যাংকের যদি বলেন, নিফটি ব্যাংকের স্ট্রাকচারটা অনেক আগেই খারাপ হয়ে গেছে। একজন দর্শক বলেছিলেন দাদা নিফটি ব্যাংকের সাপোর্ট রেজিস্ট্যান্স বলুন। রেজিস্ট্যান্স তো এখানে আছে, একটু উপরেই যদি আছে 49,500, যেটা অনেকটা দূর, কিন্তু আপাতত ওইখানেই একটা সুইং টপ করে আছে। আর নিচের দিকে সাপোর্ট আমি বলবো না, তবে নিচের দিকে একটু দেখার জায়গা হলো 47,350। দেখুন বাজার যখন নিচে পড়ছে তখন কোনো সাপোর্টই সাপোর্ট নয়, আর উপরের দিকে যখন যাচ্ছে কোনো রেজিস্ট্যান্সই রেজিস্ট্যান্স নয়, এই কথাটা একটু মাথায় রাখবেন। তবে বাজারে আমি বলছি সাপোর্টে এলে আমি কিনবো না, আমি কিনবো না, মানে ওই ট্রেডিং হিসাবে কিনবো না। হ্যাঁ, নিফটি লেভেলকে আমি দেখছি একটু ইম্পর্টেন্ট লেভেল, যেমন 23,600-তে এলে বা 23,000 বলছি, 23,000 তো ভেঙেই গেছে, 22,500 22,600-তে এলে আমি ওই 30% মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব, বাদ বাকি আরও 40% আমার হাতে কিন্তু রাখছি টাকা, এটা মনে রাখতে হবে। সেটা কোন লেভেলে করব, এই ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। আবার যখন নতুন লেভেল আর আমি নিয়ে আলোচনায় আপনাদের সাথে আসব এবং আলোচনা করে দেবো, টেকনিক্যালি আলোচনা করব যাতে আপনারা নিজেরা বুঝে ডিসিশন নিতে পারেন। আচ্ছা, নিফটি ব্যাংকের বললাম, স্মল ক্যাপে আসি। স্মল ক্যাপ মিড ক্যাপ এটা যে পড়বে স্বাভাবিক ব্যাপার। কেন কেন এটা কেন নিফটি পড়ছে, নিফটি এটা লার্জ ক্যাপ, তাহলে উপর থেকে এও পড়তে পারে, কোনো স্বাভাবিক ব্যাপার। উপর থেকে কতটা কারেক্ট হয়েছে যদি দেখি, উপর থেকে কারেক্ট 18% হয়েছে স্মল ক্যাপ ইন্ডেক্স, আজকের 4%-এর মাইনাসটাকে নিয়ে। সুতরাং 18% একটা কারেকশন, ঠিক আছে। টেকনিক্যালি নিচে অ্যান্সার দেবেন, আরও 2% কিন্তু কারেকশন হলে টেকনিক্যালি বা থিওরিটিক্যালি যাকে বলে বিয়ার মার্কেটে প্রবেশ করবে স্মল ক্যাপ। উপর থেকে 20%-এর কারেকশনকে বিয়ার মার্কেট আমরা বলি, বা বিয়ার মার্কেটে প্রবেশ করা বলি। এটা আমি বলছি না। এখনই সবাই বলবেন দাদা ভয় দেখাচ্ছেন, আরে বাবা কিচ্ছু ভয় না, গুগলে সার্চ করুন, টেকনিক্যালি বা থিওরিটিক্যালি এইটাকে বলে 20% উপর থেকে কারেকশনকে বিয়ার মার্কেট বলে বা বিয়ার ফেজ বলে। এটা তো আমার কেউ নয়, মানে আমি তো চাই না যে মার্কেট পড়ুক, আমার তো নিজের ইনভেস্টমেন্ট আছে, কিন্তু যা আসছে টেকনিক্যালি সেটা আপনাকে বলছি। তাই জন্যই আজকের ভিডিওতে আমি শুরুই করেছিলাম মার্কেট ক্র্যাশ দিয়ে, কারণ 18% অলরেডি মাইনাস, 20% এমন কিছু নয় তার কাছে।
মানে আর 2%, তাই জন্য তাকে মার্কেট ক্র্যাশ বলাই যায় স্মল ক্যাপ মিড ক্যাপের নিরিখে। আচ্ছা, এটা গেল। মিড ক্যাপ কোথায় গেছে? মিড ক্যাপ দেখি, মিড ক্যাপ উপর থেকে কতটা পড়েছে। মিড ক্যাপও যদি দেখেন প্রায় ওরকমই, যদি বলেন 15% পড়েছে, স্মল ক্যাপের তুলনায় একটু কম পড়বে, জানা ব্যাপার। আর নিফটি উপর থেকে 13%-এর মতো পড়েছে রাফলি, আমি নিফটির চার্টে আর যাচ্ছি না। তার মানে প্রত্যেকটা ইন্ডেক্স কিন্তু খারাপ, আর প্রত্যেকটা ইন্ডেক্স কিন্তু 200 মুভিং অ্যাভারেজের ডেইলি চার্টে নিচে চলছে, এটা একটা খারাপ দিক। সুতরাং আমি আবারও বলছি, আমি এখন নিজে থেকে বাইংয়ের দিকে যাব না অ্যাজ আ ট্রেডার সঞ্জয়, আর অ্যাজ আ ইনভেস্টর সঞ্জয় আমি বাজে স্টকে তো থাকবই না, সেগুলো থেকে তো বেরিয়ে যাবই। ভালো স্টকেও অ্যাভারেজ করব না, আরও নিচের জন্য ওয়েট করব, এবং আমি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনভেস্টমেন্ট দেখব, যেখানে অনেকগুলো স্টকের বাস্কেট আছে, যেখানে আমার রিস্কটা ডাইভার্সিফাইড থাকবে। ঠিক আছে, রিস্কটা ডাইভার্সিফাইড থাকবে, একটা স্টকে নয়। আর কোনো যদি ভালো স্টক নিচে আরও আসুক, তারপর অ্যাভারেজের কথা দেখা যাবে। আর অল্প অল্প করে অ্যাভারেজ করব, এই নয় যে আমি পুরোপুরি কিনবো। মানে একটা স্টকের ধরুন 100টা স্টক আমি কিনতে চাই, আমি প্রথমে 20টা নেব, আবার ওয়েট করব, আবার যদি নিচে পাওয়া যায় আরও 20-25টা নেব, এইভাবে আমি নিজেকে প্ল্যান করব। একদম ক্লিয়ার? নিচে আমার এই ভিডিওকে ভালো লাগলে প্লিজ একটু লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অবশ্যই প্রেস করবেন, যেখানে আমি নতুন যে এই লেভেল বা মার্কেট নিয়ে আপডেট দেবো তার সেই ভিডিওটা তাহলে আপনার কাছে চলে আসবে। প্লাস এই লাইভ কঠিন মার্কেটে আমার সাথে যদি লাইভ মার্কেটে থেকে শিখতে চান টেকনিক্যাল অ্যানালিসিস, আমি কিভাবে ট্রেড করছি, কি ট্রেড করছি, সেটা যদি জানতে বুঝতে চান, যেখানে টেকনিক্যালি আমি জিনিসগুলোকে অ্যানালিসিস করি, তাহলে এই ভিডিওর নিচে জয়েন বাটন আছে, বা আমার চ্যানেল ভিজিট করে জয়েন বাটন পেয়ে যাবেন, মেম্বারশিপ নিয়ে নিতে পারেন জয়েন বাটন ক্লিক করে। আমরা যেমন অ্যাজ আ ডিসক্লেমার বলি, এর আগের উইকে সুন্দর আমি 23,500 কল অপশন সেল ছিল, তার থেকে যথেষ্ট ভালো টাকা এসেছে। এই মান্থলি একটা বিয়ার পুট স্প্রেডও চলছে, যেখানেও মোটামুটি ভালো টাকা আসছে, 23,000-এর নিচে যাচ্ছে, মানে ম্যাক্সিমাম প্রফিটের দিকে আমরা যাচ্ছি। সুন্দর ব্যাপারগুলো কেন আমি করেছি তার এক্সপ্ল্যানেশনগুলো স্টুডেন্টদের কাছে দেওয়া থাকে। অবভিয়াসলি কোনো রকম বাই সেল হোল্ড রেকমেন্ডেশন একদমই নয়, কোনো টিপ সার্ভিস নয়, কিন্তু জানা বোঝা শেখা লাইভ মার্কেটে থেকে সেইগুলো কিন্তু একটা চান্স থাকে। যদি আপনারা চান ফেব্রুয়ারি মাসের জন্য এখন থেকেই কিন্তু আপনারা জয়েন করে নিতে পারেন। ফেব্রুয়ারি মাসে আরও অনেক কিছু আমি করব। ফেব্রুয়ারির প্রথমেই বাজেট আছে, যেখানে আমি মেম্বারদের সাথে লাইভ থাকবো বাজেটের দিন, তো অনেক এক্সপিরিয়েন্স হতে পারে, প্লিজ জয়েন করে নেবেন। আরেকটা কথা বলি, আপনারা মিউচুয়াল ফান্ড নিয়ে আপনাদের প্রশ্ন এই ভিডিওর নিচে একটু কমেন্ট বক্সে দিয়ে দেবেন। আমি যে ভিডিওটা বানাচ্ছি তার মধ্যে আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে, আমি সেগুলোকে ইন জেনারেল নেবার চেষ্টা করব। আমি ফার্স্ট পার্টে ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড নিয়ে ভিডিও বানাবো, সেকেন্ড পার্টে আমি অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড নিয়ে ভিডিও বানাবো। ঠিক আছে, সেই ভিডিওটা এই উইকেই রিলিজ হবে, মানে আর দেরি হবে না, এই কথা আপনাদেরকে দিলাম। যাই হোক, মার্কেট তো নিচেই পড়ছে, একটু দেরি হলেও অসুবিধা, কোনো কিছু মিস হয়ে যায়নি, কারণ আগে 23,000-এ ছিল, এখন 22,800-তে চলে এসছে, 22,700-তে চলে এসেছে। তো যাই হোক, মার্কেট খারাপ, আপনারা একটু সাবধানে ট্রেড করবেন, নেগেটিভ সাইড মানে পজিটিভ সাইডে ট্রেডগুলো একটু অ্যাভয়েড করবেন, প্লাস ইনভেস্টমেন্টও একটু বুঝে শুনে করবেন, হাতে টাকা রাখবেন। আমরা মধ্যবিত্ত লোক, হাতে আমাদের টাকা রাখতে হবে। টিভির লোকেরা প্রত্যেক দিন বলবে যে হ্যাঁ বাজার পড়েছে আরও ইনভেস্ট করুন, বাজার পড়ছে আরও ইনভেস্ট করুন, আরে বাবা টাকা তো শেষ হয়ে যাবে। তাই জন্য ইম্পর্টেন্ট লেভেলে এলেই একটু একটু করে ইনভেস্ট করুন, হাতের টাকা শেষ করবেন না। তাই জন্য আমার ক্যাপশনগুলোকেই দেখছেন, বিনিয়োগ না না না, আরও সস্তায় পাবো, আরও সস্তায় পাবো। ঠিক আছে, সুতরাং বিনিয়োগ না মানে একদম জিরো করতে বলছি তা নয়, 10% 20% করুন, 80% টাকা হাতে রাখুন, আরও নিচে সস্তায় আমরা পেতে পারি, এটা মনে হচ্ছে অ্যাজ আ প্রবাবিলিটি, আমার মত, আমি ভুলও হতে পারি। ঠিক আছে, যাই হোক, ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।